এবার দেশে ফিরে আসছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই জানিয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। দর্শক, এসব বিষয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এদিকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের প্রথম বক্তব্যতেই উত্তাল হলো সারা দেশ। কঠিন সংকটে পড়তে পারে জামাত এবং বিএনপি। দর্শক, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে। যেগুলোতে গণহত্যার গন্ধ ছিল, প্রত্যেকটা ঘটনার বিচার করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল মন্ত্রী, এমপি, যুবলীগ, ছাত্রলীগ নেতা, বিচি নেতা অনেকে আছে এলাকার। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, সবাই আশা করি সম্পূর্ণ সংবাদ দেখবেন। দর্শক, চিন্তার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরে আসবেন এমনই তথ্য জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। পাশাপাশি আপনারা জানেন, গতকাল শপথ বাক্য পাঠ করেছিলেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা। তারা এই দুইজন তারা কিন্তু মন্ত্রিত্বের পদ পেয়েছেন। একজন জুনায়েদ আহমেদ পলক যেই পদে ছিল তথ্য প্রতিমন্ত্রী, সেই পদ পেয়েছেন। আরেকজন পেয়েছেন নাজমুল হাসান পপন, সেই পপনের সেই স্থান পেয়েছেন বা ক্রীড়ামন্ত্রী। দর্শক, এবার তারা মন্ত্রিত্ব পেয়েই তারা শেখ হাসিনার বিচার করতে চাইল। তো তারা কি বললো সেটা আমরা শেষের দিকে দেখব। শুরুতেই আমরা দেখব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে আসবেন, তিনি নিজেই জানিয়েছেন। তো কবে নাগাদ তিনি আসতে চাইছেন, চলুন আমরা দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই বিষয়টি তিনি স্পষ্ট করে বলেননি। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে। গত 5 আগস্ট তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। তার প্রায় 4 দিন পর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পরপরই জয়ের তরফ থেকে এই মন্তব্য এলো। এখানে একটা তথ্য দেয়া যেতে পারে, তা হলো এই সরকারের অন্যতম দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আপাতত তিনি ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। 76 বছর বয়সী শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা তিনি স্পষ্ট করে বলেননি। তিনি বলেছেন, আমার মা বর্তমান মেয়াদের পরে রাজনীতি থেকে অবসর নিতেন। শেখ হাসিনা মরে যাননি। নিজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয় বলেন, আমার কখনোই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না এবং আমি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলাম। কিন্তু বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনাবলী প্রমাণ করে যে সেখানে নেতৃত্বের শূন্যতা রয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি সামনের সারিতে আছি এখন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে 400 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর ছাত্র জনতার এক দফা দাবির মুখে গত 5 আগস্ট 76 বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। পদত্যাগের পর তিনি ভারতে চলে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। আপনাদেরকে খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাবো। তবে এর আগে আমি বলি, যদি আমার এই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে সকল ভাইরা শুনছেন, যারা গত 15 বছর যাবৎ অন্যায়, দুর্নীতি, লুটপাট, হত্যা, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পেছনে অনেক ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, অনেকে সেগুলোতে হাতও মিলিয়েছিলেন, প্রত্যেকে ভাই এই মুহূর্তে যেমনে পারেন বাংলাদেশের ভাইগা যান। কারণ এই প্রধান সমন্বয়ক নাহিদ যে ঘোষণা দিছে, ভারত থেকে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনও বিচারের হিসাব কিন্তু চলে আসতেছে। সে যে ঘোষণা দিছে ভাই, আমি এরকম ঘোষণা খুব কম শুনছি। আচ্ছা, তার মুখে আপনারা শোনেন যে সে কি বলতে চায়। কোনো বিচার হয় নাই এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার, গণহত্যার যারা দণ্ডিত, যারা অপরাধী, তাদের বিচার আগে করতে হবে। তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, তারপর তার সাথে আলোচনার পথটি পরিষ্কার হবে। আমরা এই রেজিমের সকল গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই আগস্ট এবং জুলাইয়ের যে গণহত্যা
এবং এই পুরো রেজিমে যে লুটপাট, দুর্নীতি, ভোটাধিকার লঙ্ঘন সকল কিছুই আমরা বিচারের আওতায় আনবো। আমরা কিন্তু এই গণঅভ্যুত্থানের অন্য প্রতিশ্রুতি ছিল যে গণহত্যা থেকে শুরু করে সরকারের দুঃশাসনের বিচার করতে হবে। নিশ্চয়ই শুনেছেন, সেই পিলখানা হত্যা থেকে 2024 পর্যন্ত যতগুলা হত্যা হয়েছে, আয়নাঘরে যাদেরকে রাখা হয়েছে, কারা রাখছে, কার নির্দেশে রাখছে, শাপলা চত্বর থেকে শুরু করে প্রত্যেকটা যেগুলোতে গণহত্যার গন্ধ ছিল, প্রত্যেকটা ঘটনার বিচার করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল মন্ত্রী, এমপি, যুবলীগ, ছাত্রলীগ নেতা, বিচি নেতা অনেকে আছে এলাকার ভিতরে, রাজনীতি নেই, এদের কাজ হচ্ছে মানে অপকর্মগুলো করা, প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। দুর্নীতি, লুটপাট প্রত্যেকটা সেক্টরে যেখানে যা হয়েছে সবগুলার হিসাব নেওয়া হবে। তবে আমি একটা কথা বলি, ভবিষ্যতে আইনটা চালু করা দরকার, এখন থেকে এটা শুরু হওয়া দরকার। যেই সকল রাজনৈতিক নেতারা এই রাষ্ট্রকে লুট করার টাকা বানাইছে, এদের যে সম্পত্তি আছে এগুলাকে সিজ কইরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিতে হবে। লাইক বেনজির বা আরও যারা আছে, মতিউর, টাকা পয়সা না ধরেন বাংলাদেশ থেকে সরাইতে পারছে, কিন্তু এদের যে জায়গা সম্পত্তি, মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি অথবা বিভিন্ন প্রজেক্ট, এগুলো কিন্তু দেশ থেকে আলগি দিয়ে নিতে পারে নাই। প্রত্যেকটা জিনিস এদের বউয়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে ব্যাকগ্রাউন্ড চেক করা, প্রত্যেকটা সম্পদ সিজ করা রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে। ইন ফিউচার যে রাজনৈতিক সরকার আসবে, পরের সরকার এসে প্রথম কাজই হচ্ছে অবৈধ সম্পদ কলাপস করা রাষ্ট্রকে বুঝাই দিতে হবে। পলক ব্রো, আপনার তো খবর আছে, অলরেডি কালকে আমি দেখলাম যে কালের কণ্ঠ তারা একটা নিউজ করছে আপনার পলক রেনিয়া, 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ কিন্তু পলকের বিরুদ্ধে চলে আসছে। এই তথ্য প্রযুক্তি খাতে কি পরিমাণ যে ধান্দাবাজি হয়েছে, আমি কালের কণ্ঠর এই মানে নিউজ দেখা ভাবতেছিলাম যেগুলো কেমনে করছে। এর পাশাপাশি আরও কিছু মন্ত্রী, এমপির আপনার এই মানে কি বলে যে তাজুল ইসলাম, তারপর এই আরও অনেকেরই সম্পদের হিসাবটা একের পর এক সামনে আসা শুরু হয়েছে। এখন নাহিদ যে বক্তব্য দিছে, সেই বক্তব্যগুলোতে তার বক্তব্যের অংশটা বা আমি বাকি যে কথাগুলো শুনছিলাম, যারা হুকুমদাতা, যারা পালন করছে, যারা অর্ডার নিচ্ছে, এভরিওয়ান তারা প্রত্যেকেই এই ঘটনাগুলোর জন্য শাস্তি পেতে হবে। এবার প্রশ্ন আসছে যে সাংবাদিকের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে, মানে বাংলাদেশে আগামী দিনে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছিল। তো নাহিদের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ, সকল কিছুর বিচার করার পরে বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে নাকি পারবে না, সেইটার সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে কর্নেল অলি আওয়াজ তুলতেছে যে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হোক, ছাত্রলীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করা হোক। অলরেডি যারা অন্যান্য পলিটিশিয়ান, এরা নিজেরাও এগুলোর সাথে জড়িত থাকে কম বেশি, এদের কথা জরুরি না, বাট এই যে টিমটা মাঠে নামছে, আর স্বাভাবিকভাবে এদের সহপাঠীরাই মারা গেছে, নাহিদ সহ বাকিরা ডিবি হাউন আঙ্কেলের নির্যাতনের শিকার হয়েছে, আর এখন ভাই সে নিজেই সরকার। ইভেন কমিটমেন্ট তাদের উপরে এই মুহূর্তে যেই ভরসা, এটা রাইট নাও সজীব ওয়াজেদ জয়ের উপর তো নাই, তারেক জিয়ার উপরে কিন্তু মানুষের নাই। এখন এই জায়গাটাকে বাস্তবায়িত করতে হলে তারা তাদের যে ক্ষমতা সেটা সর্বোচ্চ প্রয়োগ করবে। আপনি দেখেন ফুল টিম অ্যাকশানে নামছে। আমি জানি না যে আসলে সামনে কি ঘটতে যাচ্ছে, তবে এতটুকু বুঝতেছি যে একটা কঠিন খারাপ সময় আসতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর একটা লম্বা সময় আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে ছিল, আল্লাহ আল্লাহ করে পাইছিল, কিন্তু এটার অপব্যবহার বিভিন্ন সেক্টরে এত পরিমাণ হয়ে গেছিল যে আওয়ামী লীগের মূল শক্তি ছিল তাদের কর্মী লেভেল, তৃণমূল, সেই তৃণমূলের ধ্বংস করে দিছে টাকার কাছে বশ্যতা স্বীকার কইরা নেতারা। আজকে কঠিন সিচুয়েশন সামনে আসতেছে। তবে হ্যাঁ, আওয়ামী লীগকে ব্যান করা সম্ভব না, নিষিদ্ধ করা সম্ভব না, কারণ বাংলাদেশের ডেমোক্রেসি যেই লাইনেই হাঁটুক, বিএনপি, আওয়ামী লীগ বা জামাত তারা থাকবেই। তবে জামাতের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় সেটা আমি এখনও শিওর না, কারণ এটার ব্যাপারে কেউ কথা বলছে না। তো দেখা যাক। বাট আমার মনে হয় যারা আমার ভিডিওটা আওয়ামী লীগের বিভিন্ন মানুষ শুনছেন, রাগ হইতে পারে আমার কথায়, কিন্তু আমি এগুলো আগে থেকে বুঝাইছি ভাই আপনাদেরকে, যেমনে পারেন ভাইগা যান, ধরা খাইলে কিন্তু খবর হয়ে যাইব। আর যারা কর্মী আছেন, পরিচ্ছন্ন কর্মী ছিলেন, এমনি দল করছেন, দল করতেই পারেন, গণতান্ত্রিক অধিকার,
আপনি আওয়ামী লীগ করছেন, আরেকজন বিএনপি করছেন, ডাজেন্ট ফ্যাক্ট, আপনি একদম নিশ্চিন্ত। ডক্টর ইউনূস বলেই দিছে যারা অপরাধ করে নাই, অন্যায় করে নাই, দল করছে, এভরিওয়ান ইজ সেফ। বাট যারা অপরাধ করছে, অন্যায় করেছে, নো ওয়ান ইজ সেফ। দল করা ব্যক্তিগত স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, গণতান্ত্রিক অধিকার আছে, আজকে থেকে এটা অ্যাপ্লাই হচ্ছে। এখন আপনি লুকানোর ডরানোর কিছু নাই। যদি আপনি আওয়ামী লীগের কর্মী হয়ে থাকেন, যুবলীগের হয়ে থাকেন, পরিচ্ছন্ন ভালো মানুষ, আপনার আর আজকে থেকে ভয় নাই। কিন্তু যারা লুটেরা অপরাধী করছে তাদের ভয় আছে, বিএনপির কনির ভয়ও আছে, পাশাপাশি আইনের ভয়ও আছে। কারণ পুলিশ যা ফেস করছে এবার মাঠে নামার পরে এক একটার বারান্দা ফাটাই ফেলবে, ডাবল ঝাল মিটাবে। কারণ তাদের অনেক মানুষ মারা গেছে। তারা শেখ হাসিনার উপর ক্ষোভ প্রকাশ করছে, ডিবি হাউন আঙ্কেলের উপরে, বেনজিরের উপরে, ডিবি মনিরের উপরে, তারপর কি বিপ্লব বড়ুয়া, ডিবির কি বলে যে আসসালামু আলাইকুম। গণ অভ্যুত্থানের পরে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে 17 সদস্যের, তারা তো শপথ নিয়েছেন বৃহস্পতিবার রাতে, আমরা সবাই জানি। এবং সেই পরিষদে কেন সবাই বিএনপি পন্থী, কেন জামাতপন্থী, আওয়ামী পন্থী বুদ্ধিজীবীদের মধ্য থেকে এই পরিষদের সদস্য রাখা হয়েছে কিনা তা নিয়ে বিস্তর বিতর্ক এখন চলছে। কিন্তু পাশাপাশি এই মুহূর্তে আরও একটি আলোচনা শুরু হয়েছে, সেটি হচ্ছে যে এই পরিষদের সদস্যরা যে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেয়েছেন তারা কে কতটুকু দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে পারবেন সে বিষয়ে কিন্তু এরই মধ্যে নানান ধরনের জল্পনা কল্পনা এবং আলোচনা শুরু হয়েছে। সে বিষয়ে একটু বলবো, তার আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই 17 সদস্য ডক্টর ইউনূস সহ তারা কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন সেটি একটু যদি ছোট করে বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি নিজের হাতে 27টি মন্ত্রণালয় এবং বিভাগের দায়িত্ব রেখে দিয়েছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সবগুলো পড়তে গেলে সময় লাগবে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ তার অধীনে রেখেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পাশাপাশি রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই মুহূর্তে যেটি, তার অধীনে রেখেছেন। এর পাশাপাশি আরও অনেক ধরনের মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এরকম 27টি মন্ত্রণালয় এবং বিভাগ তার অধীনে রেখেছেন। আমি মনে করি যে এগুলো অবশ্যই তার অধীনেই থাকার কথা, যেহেতু সদস্য সংখ্যা তো খুব বেশি নয়, মাত্র 17 জন। ডক্টর সালেউদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছেন সফলতার সঙ্গে, আমি মনে করি তিনি যে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন একেবারে পারফেক্ট। সেই দুটি হচ্ছে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। ডক্টর আসিফ নজরুল, আমরা সবাই তাকে জানি চিনি, তিনি পেয়েছেন আইন এবং বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান খান অধিকারের সাধারণ সম্পাদক, যে মানবাধিকার বিষয়ক এনজিও, তিনি পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। হাসান আরিফ, বিএনপি সময়ে যিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন সুপ্রিম কোর্টে, তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মোহাম্মদ তৌহিদ হোসেন, আমি খুবই তাকে পছন্দ করি, আমার পছন্দনীয় একজন ব্যক্তিত্ব নিঃসন্দেহে, যিনি পররাষ্ট্র সচিব হিসেবে খুব দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং এখনো খুব স্পষ্টভাবে কথা বলেন। তিনি পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, একেবারে পারফেক্ট তার জন্য, এটি আমাদের বলতেই হবে। সৈয়দা রেজওয়ানা হাসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, তিনি দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করেন। পরিবেশ বিষয়ক যে এনজিও বা তাদের যে সংগঠন বেলা পরিবেশ আইনবিদ সমিতি বা এই ধরনের যে সংগঠন রয়েছে তার তিনি নির্বাহী পরিচালক, তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। শারমিন এস মুর্শিদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তিনি দীর্ঘদিন ধরে সমাজে বিভিন্ন ইস্যুতে কাজ করে যাচ্ছেন। তার নিজেরও একটি বেসরকারি উন্নয়ন সংস্থা রয়েছে ব্রতি, আপনাদেরকে আগেই জানিয়েছি, এবং তিনি অবশ্যই একজন মুক্তিযোদ্ধা। তিনি শারমিন এস মুর্শিদ, তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুবই খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং যেই মন্ত্রণালয় গত 16-17 বছর ধরে নানান বিতর্কের মধ্য দিয়ে গেছে, গুম, খুন, হত্যা, নানান ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও সেই মন্ত্রণালয় কতটুকু দায়িত্ব পালন করেছে আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সেই মন্ত্রণালয় গেছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনের কাছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি
তিনি খুব শক্তভাবে এই মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারবেন। আফামা খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, যিনি হেফাজতে ইসলামের একজন দায়িত্ববান বলে আমরা জানি। ফরিদা তার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় পেয়েছেন, তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা উবি লীগের নির্বাহী পরিচালক, আপনাদেরকে আগেই জানিয়েছি। নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নূরজাহান বেগম তাকেও বোধ হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে ভালো হতো। নূরজাহান বেগম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘদিন ধরে। দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই আমাদের জানাবেন। দর্শক, নাঈম ভাইয়ের মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রতিবেদন দেখলাম এবং তিনার আলোচনাগুলো শুনলাম। তিনি কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে সতর্ক করে দিচ্ছে যে যাদেরকে আপনারা 2 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে কিংবা 3 দিন আগে মেরেছিলেন, গুম করার হুমকি দিয়েছিলেন, তারাই কিন্তু এখন সরকারে। তো আপনারা কোনোভাবেই ছাড় পাবেন না, বা প্রধানমন্ত্রী যতই বলুক তিনি দেশে আসবেন। তো তিনাকে যদি একটা হত্যা মামলায় ভালো করে তদন্ত করে বিচার করা হয়, তিনার কিন্তু সর্বনিম্ন সাজা হবে ফাঁসি। তো তিনি আর রাজনীতিতে আসতে পারবেন না, তিনি এমনটাই বলছিলেন। তো তিনি আসুক বাংলাদেশে, এটা সবাই চাক। তিনার বিচারটা সুস্থভাবে করুক বাংলাদেশ সরকার। তো এ বিষয়ে আপনার কি মতামত? তিনাকে বাংলাদেশে আনার পক্ষে আপনি আছেন কিনা অবশ্যই আমাদের জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এরকমভাবে আলোচিত সমালোচিত সব খবর একসাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।